আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 8 নম্বর অঙ্কগুলো। একটা জিনিস বলে রাখি, যারা 7 নম্বর অঙ্কটা ঠিক মতন পারবে অথবা পারে তাদের জন্য 8 নম্বর অঙ্কটা খুবই সহজ হবে। আর প্রতিটা অঙ্কের সাথে আগের অঙ্কগুলোর কিন্তু একটা সমন্বয় থাকে। তো আমি আশা করব যে 8.3-এর 8 নম্বর অঙ্কগুলো করার আগে তোমরা অবশ্যই 7 নম্বর অঙ্কগুলো করে নিবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। সাথে আমরা যে জিনিসগুলো দেখেছি যে বিভিন্ন পদ্ধতিতে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করা যায়, এর মধ্যে সবচেয়ে গুছানো এবং আমি সাজেস্ট করব যে এই পদ্ধতিতেই তোমরা নির্ণয় করার চেষ্টা করবা। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, অঙ্কগুলো করার আগে দেখতে হবে যে অঙ্কগুলোর গুণিতকগুলো কোন সূক্ষ্মকোণে আছে। সূক্ষ্মকোণ তো আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট। তো আমাদের যেটা করতে হবে যে আমরা অনেক সময় কি দেখি, এই যে 5 পাই বা 10 পাই, এই পুরো বিষয়টাকে কি করতে হবে, আমাদেরকে সূক্ষ্মকোণে নিতে হবে। যেমন 5 পাইকে আমরা কি লিখতে পারি, পাই/2, তারপরে কি ইনটু, এটাকে কি লিখতে পারি, যদি আমরা 10 দেই তাহলে দেখো এখানে কিন্তু 5/2 হচ্ছে। আবার এখানে পাই/2 নিচে যদি পাই/2 ইনটু এটাকে যদি 20 দেই তাহলে দেখো এখানে 10 পাই হচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, যাই থাকুক না কেন কোণকে n ইনটু পাই/2 প্লাস মাইনাস থেটা আকারে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে কি আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, খেয়াল করো, এখানে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু এই যে 10 এটা একটা জোড় সংখ্যা, মানে এই যে n সমান এখানে 10, আবার এখানে n সমান হচ্ছে 20। অর্থাৎ যদি জোড় সংখ্যা থাকে তাহলে যা আছে তাই থাকবে, মানে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে। কিন্তু এটা যদি জোড় না হয় বেজোড় হয় সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে। যেমন সাইন তখন কি হয়ে যাবে, কস হয়ে যাবে, অথবা কস সাইন হয়ে যাবে। আবার খেয়াল করো, যদি আমরা ট্যানের কথা চিন্তা করি, যদি বেজোড় হয় ট্যান হয়ে যাবে কট, আবার কট হয়ে যাবে টেন। একইভাবে যদি আমরা কোসেকের কথা চিন্তা করি, কোসেক হয়ে যাবে সেক, আর সেক হয়ে যাবে কোসেক। এটা কখন হবে, যখন এই n সমান বেজোড় হবে, n সমান বেজোড় হবে। এরপরে ধাপটা কি হবে, এরপরে ধাপটা হবে হচ্ছে গিয়ে যে খেয়াল করো, আমরা তো জোড় বেজোড়ের মাধ্যমে বুঝে গেলাম যে এটা কি সাইন থাকবে না কস থাকবে বা যাই থাকুক না কেন, এই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম। আমরা অঙ্ক করতে করতে আরও ক্ল্যারিফাই করতে পারবো, জাস্ট একটা ধারণা দিয়ে রাখা হচ্ছে। এরপরে হচ্ছে চিহ্নের ব্যাপার, প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, এটা আমরা বুঝতে পারবো হচ্ছে, আমরা তো জানি যে এরকম 4টা ধাপের উপর নির্ভর করে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। যেমন এটা হচ্ছে প্রথম ধাপ, এখানে একটা 90 ডিগ্রি, এইটুকু একটা 90 ডিগ্রি, দ্বিতীয় ধাপ এইটুকু একটা 90 ডিগ্রি, তৃতীয় ধাপ এইটুকু একটা 90 ডিগ্রি, চতুর্থ ধাপ এটা একটা 90 ডিগ্রি। এখন খেয়াল করো, সাইন, কস, টেন, কট, কোসেক, সেক যেখানেই বসুক না কেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এক একটা নির্দিষ্ট মান আছে। যেমন প্রথম 90 ডিগ্রি যেখানে আছে সেখানে কিন্তু সবাই পজিটিভ। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, খেয়াল করো, আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি এবং এই জিনিসটাকে যদি আমরা একটু কেটে দিই, খেয়াল করো, এটাকে যদি আমরা কেটে দিই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগ সকল অনুপাত ধনাত্মক। এটা কেন ধনাত্মক, খেয়াল করো, এখানে এখানে এই যে এক্স এর মান কি, সব ধনাত্মক, ওয়াই এর মান কি, সব ধনাত্মক, যে কারণে এই প্রশ্নটিতে যা পড়বে সবই ধনাত্মক। এখন অনেকে আমরা এটা মুখস্থ করি, যেমন দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক, কিন্তু সাইন আর কোসেক এখানে কেন ধনাত্মক, এই প্রশ্নটা অনেকেই আমরা মাথায় আনি না। সাইন মানে কি আমরা জানি, সাইন মানে জানি হচ্ছে কি লম্ব, আর নিচে হচ্ছে কি অতিভুজ।
খেয়াল করো এখানে লম্বটা কি, এই লম্ব হচ্ছে যে ওয়াই বরাবর যেটা আছে, খেয়াল করো এই যে ওয়াই বরাবর যেটা আছে এটা হচ্ছে লম্ব। তার মানে কি এই পোর্শনটাতে খেয়াল করো ওয়াই ও এবং এক্স প্রাইম, এখানে ওয়াই ও আর ওয়াই কি ধনাত্মক। যদি তাই হয়, আর আমরা তো জানি অতিভুজ হচ্ছে গিয়ে নির্দিষ্ট ধ্রুবক, তো লম্বটা এখানে ধনাত্মক। এবং আমরা কি জানি সাইন এবং কোসেকের ক্ষেত্রে লম্ব এবং অতিভুজের প্রয়োজন হয়, যেমন লম্ব বাই অতিভুজ হচ্ছে গিয়ে সাইন, আবার অতিভুজ ডিভাইডেড লম্ব হচ্ছে কি কোসেক। তো আমরা তো জানি অতিভুজ হচ্ছে ধ্রুবক, তো লম্বটা কি এখানে ও ওয়াই, তো এখানে ওয়াই তো হলো ধনাত্মক, যে কারণে এখানে সাইন এবং কোসেক সবসময় ধনাত্মক। আবার খেয়াল করো এখানে ট্যান এবং কট হচ্ছে গিয়ে ধনাত্মক, কারণ কি এখানে যদি লম্ব চিন্তা করো এই লম্বটা কিন্তু ঋণাত্মক, আবার এখানে যদি ভূমি চিন্তা করো এটাও কিন্তু ঋণাত্মক। তার মানে লম্ব আর ভূমি, সাইনের ক্ষেত্রেও লম্ব ভূমি লম্ব আছে, কোসেকের ক্ষেত্রে ভূমি আছে, আবার সাইনের ক্ষেত্রে লম্ব আছে, কোসেকের ক্ষেত্রে লম্ব আছে, কসের ক্ষেত্রে ভূমি আছে, সেকের ক্ষেত্রে ভূমি আছে। এখানে সবই কিন্তু হচ্ছে ঋণাত্মক, কিন্তু খেয়াল করো ট্যান মানে কি, ট্যান মানে হইতেছে গিয়ে সাইন ডিভাইডেড কস। এখন মাইনাস সাইন যদি হয় আর মাইনাস কস হয়, এটা কাটাকাটি করে কিন্তু প্লাস টেনই হচ্ছে, খেয়াল করছো। এর মানে কি এইখানে ট্যান এবং কট হচ্ছে গিয়ে ধনাত্মক। আবার খেয়াল করো কট মানে কি, কট মানে হচ্ছে গিয়ে কস ডিভাইডেড হচ্ছে সাইন। এখানে মাইনাস কস যদি হয় আর মাইনাস সাইন যদি হয়, এটা কাটাকাটি করে কিন্তু কি হচ্ছে প্লাস কট হচ্ছে। এর মানে কি এই পোর্শনটাতে ট্যান ও কট ধনাত্মক, এর কারণ হচ্ছে এইটাই। আবার এখানে কি আছে কস এবং সেক হচ্ছে ধনাত্মক, কারণ কি এই কসের ক্ষেত্রে প্রয়োজন আছে ভূমির, সেকের ক্ষেত্রেও প্রয়োজন আছে ভূমির, আর এখানে ভূমিটা কি ও এক্স কি এখানে ধনাত্মক, যে কারণে এখানে কস এবং সেক বাদে বাকি সবাই হচ্ছে গিয়ে ঋণাত্মক। তো যাই হোক এই অঙ্কগুলো আমরা আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবো যখন প্রশ্নের অঙ্কগুলো করব। তো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের অঙ্কগুলো শুরু করি। এখানে প্রথমে দুইটা পক্ষ দেওয়া আছে, একটা পক্ষে বাম পক্ষে বেশ বড়সড় ত্রিকোণমিতিক কিছু ম্যাটার রয়েছে যেটাকে প্রমাণ করতে হবে শূন্য। তো এটাকে যদি আমরা বাম পক্ষ ধরি, মানে দুইবার না লিখে বাম পক্ষ। এখন আমাদের প্রথম শর্ত কি খেয়াল করো, আমাদের প্রথম শর্ত হচ্ছে কি আমাদেরকে এই স্টাইলে নিতে হবে, আমাদেরকে প্রদত্ত কোণকে এই স্টাইলে নিতে হবে। সেটা কি n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থেটা। যাই করি না কেন আমাদেরকে করতে হবে কি n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থেটা, এই অনুপাতে এই পুরো বিষয়টাকে নিতে হবে। সেক্ষেত্রে এখন আমাদের কি করণীয়, আমরা যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করো যে এটাকে আমরা কি লিখতে পারি কস, যেহেতু আমাদের n ইন্টু পাই বাই টু রাখবে, মানে পাই বাই টু বা 90 ডিগ্রি এটা আমাদেরকে করতেই হবে। সেক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, আমরা অনেকভাবে করতে পারি। খেয়াল করো 17কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে 1.1 এর থেকে বেশি আসতেছে বা 2 এর থেকে কম আসতেছে। যদি তাই হয় তাহলে কিন্তু আমরা এটাকে কি লিখতে পারি 2 পাই মাইনাস, খেয়াল করো 10 দোকানে 20, আর তাহলে কত থাকতেছে আর এখানে 3 পাই ডিভাইডেড 10। দেখো এটাকে আমরা যদি লসা করি 10 দোকানে 20 পাই, 20 পাইয়ের থেকে যদি 3 পাই বাদ দিই তাহলে 17 পাই আসতেছে, খুব সহজ যোগ। এটাকে আমরা কি করতে পারি, এটাকে খেয়াল করো 13কে যদি 10 দ্বারা আমরা ডিভাইড করি তাহলে আসতেছে 1.3। 1.3 কি এটা হচ্ছে কি 1-এর থেকে একটু বেশি বড় বাট 2-এর থেকে ছোট, তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। খেয়াল করো যে cos, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে পাই যোগ 3 পাই ডিভাইডেড 10। খেয়াল করো পাইকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে 10 পাই, 10 পাইয়ের সাথে যদি যোগ 3 পাই করি তাহলে 13 পাই হচ্ছে, এটা কিন্তু হয়ে গেল। ওকে, যোগ এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি যেটা সেটা হচ্ছে
আমরা এখানে লিখতে পারি এটাকে cos পাই বিয়োগ পাই বাই 10। 10 পাই, 10 পাইয়ের থেকে যদি 1 পাই বাদ দেই তাহলে 9 পাই হচ্ছে, তার মানে এটার সাথে এটা ঠিক আছে। যোগ এটাকে যেমন আছে তেমন করে রাখি, কারণ দেখো এখানে পাই বাই 10 অলরেডি আমাদের আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos পাই বাই 10। এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদেরকে n ইন্টু পাই বাই 2 আকৃতিতে নিতে হবে, তাহলে আমরা একটা লাইন বেশি করতে পারি, সেটা হচ্ছে cos, খেয়াল করো আমাদের তো পাই বাই 2 লাগবেই, পাই বাই 2 ইন্টু 2 পাই হতে হলে আমাদের কত লিখতে পারি এখানে 4, খেয়াল করো 4কে 2 দ্বারা ডিভাইড করলে 2 আসতেছে, তার মানে 2 পাই, আর এখানে হচ্ছে মাইনাস 3 পাই ডিভাইডেড 10 যোগ cos, এটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 ইন্টু 2 যোগ 3 পাই ডিভাইডেড 10। আবার এখানে কি লিখতে পারি আমরা যোগ cos, এটাকে লিখতে পারি পাই বাই 2 ইন্টু 2 মাইনাস পাই বাই 10 যোগ cos পাই বাই 10। এখন খেয়াল করো আমাদের প্রথম শর্ত অনুযায়ী কি? প্রথম শর্ত অনুযায়ী এখানে লেখা আছে n জোড় হলে অনুপাতের ধরন একই থাকবে, তাহলে কোনো কিছু চিন্তা করা দরকার নাই। এখানে যেহেতু পাই বাই 2 ইন্টু 4 আছে, 4 একটি জোড় সংখ্যা, সুতরাং কোনো কিছুই আমাদের চিন্তা করা দরকার নাই। আমরা সুন্দর করে এখানে লিখতে পারি cos 3 পাই বাই কি 10, এটা আমরা লিখতে পারি, তাই তো? এখন কথা হচ্ছে গিয়ে দ্বিতীয় কথাটা কি, অঙ্কটা যদি দেখি যে কোণের অবস্থান কোন চতুর্ভাগে সেটা জানার পর ওই চতুর্ভাগের প্রদত্ত অনুপাতের যে চিহ্ন সেই চিহ্ন ধাপ 2 থেকে নিরূপিত অনুপাতের পূর্বে বসবে। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে আমাদেরকে এখন দেখতে হবে এই যে 4 যে আছে এটার মাধ্যমে আমরা বুঝে গেলাম এটা একটা জোড়, সুতরাং অনুপাতের বা ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন হবে না। যদি না হয় তাহলে আমাদেরকে বের করতে হবে কি কোন চতুর্ভাগে আছে, সেই অনুযায়ী আমাদের চিহ্নের পরিবর্তন হবে। খেয়াল করো আমরা যদি এইভাবে একটা জিনিস আঁকি, এখান থেকে তো শুরু হয় তাই না, এই একটা 90 ডিগ্রি মানে 1, তারপরে 2 3 4, তার মানে এইখানটাতে আছে। এরপরে কি আছে মাইনাস 3 পাই বাই 10, তার মানে হচ্ছে কি এইখানটাতে। এইখানে যদি হয় খেয়াল করো এখানে কি আছে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cos এবং sec ধনাত্মক, যেহেতু ধনাত্মক সুতরাং যা আছে তাই থাকতেছে, কোনো চিহ্নের পরিবর্তন হচ্ছে না। এই গেল আমাদের প্রথম পার্ট, এইটুকু আমাদের ডান। এরপরে যোগ, আবারও একই জিনিস ইন্টু 2 আছে, 2 একটি ধনাত্মক, সুতরাং আমরা এখানে লিখতে পারি cos 3 পাই ডিভাইডেড 10। এটুক নিয়ে আমাদের কোনো কথা নেই। এখন আমাদের এর চিহ্ন কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা জানার জন্য আমরা কি করতে পারি, আবারও খেয়াল করে যেহেতু 2 আছে, আবার এখানে যদি একটু আঁকি এই 1 2, তারপর কি আছে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এখানে হবে। এখানে আমরা কি জানি, এখানে আমরা জানি tan আর cot হচ্ছে ধনাত্মক, বাকি সব কি হবে ঋণাত্মক, তাহলে এখানে কি হবে একটা মাইনাস সাইন হবে। ওকে, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। যোগ, আবারও একই জিনিস এখানে খেয়াল করো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে জোর আছে 2, তার মানে প্রথমে লিখে ফেলি cos পাই বাই কি 10, cos পাই বাই 10। এখন খেয়াল করো যদি জোর হয় তাহলে তো মানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, মাইনাস পাই বাই 10 আছে, এর মানে কি এই 1 2 এখানে আছে মাইনাস, এর মানে কি এখানে হবে। এখানে যদি হয় এটা হচ্ছে সাইন এবং কোসেকের জন্য ধনাত্মক, তার মানে কি এটাও
মাইনাস, ওকে, তারপরে যোগ এখানে cos π/10। এখন যদি আমরা একটু ক্লারিফাই করি তাহলে কি লেখা যাচ্ছে এখানে, cos 3π/10 প্লাসে মাইনাসে মাইনাস cos 3π/10, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস cos π/10 প্লাস হচ্ছে cos π/10। এখন খেয়াল করো এইটুক এবং এইটুক কাটা, এইটুক এবং এইটুক কাটা, তাহলে কত আসতেছে 0। 0 এটা কি আছে, ডান পক্ষ। তাহলে কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ যোগ ডান পক্ষ সমান, এটা হচ্ছে প্রমাণিত। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এরকম করে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে অবশ্যই n × π/2 প্লাস মাইনাস থেটাতে নিতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে জোড় না বেজোড়, যদি জোড় থাকে তাহলে চিহ্ন এই অনুপাত একই থাকবে, আর বেজোড় যদি হয় তাহলে অনুপাতের পরিবর্তন হবে। আর 3 নাম্বার হচ্ছে কি, কোন চতুর্ভুজে আছে সেই হিসাব করে আমাদেরকে দেখতে হবে প্লাস হবে নাকি মাইনাস হবে। তো তাহলে চলো আমরা পরের অঙ্কটি করি। 8 খ যদি আমরা দেখি, যেখানে আছে 10π/12 × 5π/12 10 7π/12 10 11π/12 = 1। তো পুরো বিষয়টাকে আমাদেরকে কি বানাতে হবে, 1 বানাতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। এই জিনিসটা দুইবার না লিখে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ। এখন কথা সেটাই, আমাদেরকে বানাতে হবে হচ্ছে গিয়ে π/2 × n প্লাস মাইনাস থেটা। এই হিসাবে আমাদেরকে এই জিনিসটাকে বানাতে হবে। তাহলে চলো প্রথমে আমরা বানাই, কিভাবে কি করা যায়। 10π/12 যেমন আছে থাকুক, এইটুকু নিয়ে আমরা একটু কারসাজি করতে পারি। সেটা কিভাবে, খেয়াল করো। 10, এইটাকে যদি আমরা এইভাবে লিখি, খেয়াল করো, π/2 মাইনাস π/12। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে খেয়াল করো, লসাগু আসতেছে 12, 6 × 2 = 12, তার মানে 6π মাইনাস π, তাহলে কত দাঁড়াচ্ছে 5π/12। তার মানে এটা ডান। এরপরে আমরা কত লিখতে পারি, খেয়াল করো, একই জিনিস যদি আমরা এখানে প্লাস দিয়ে দিই, অর্থাৎ 10π/2 প্লাস π/12। খেয়াল করো 6 আর এখানে হলো পাই, তার মানে 7π, এটা ডান। এরপরে এখানে আমরা কি করতে পারি, 11π/12কে আমরা কি করতে পারি, যদি এইভাবে লিখি পাই মাইনাস π/12। খেয়াল করো 12π এ 12π আর এদিকে মাইনাস পাই, অর্থাৎ হচ্ছে 11π। আমাদের কিন্তু একটা পার্ট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে দেখতে হবে যে কিভাবে কোনটার আন্ডারে পড়ছে। প্রথম শর্ত মতে হচ্ছে গিয়ে এখানে কিছুই করার প্রয়োজন নেই, কারণ যা আছে তাই, π/12। এখন এখানে π/2, এটার মানে কি, এখানে n হচ্ছে 1, মানে কি এটা একটা বেজোড় সংখ্যা। আর বেজোড় হলে কি হবে আমরা জানি, আমরা যদি একটু চিন্তা করে দেখি, এখানে নিয়ম অনুযায়ী কি ছিল, প্রথমে আমাদেরকে nটা বের করতে হবে। n যদি জোড় হয় তাহলে কি হবে, অনুপাতগুলো একই থাকবে, অর্থাৎ tan থাকলে tan, sin থাকলে sin। আর n সমান যদি বেজোড় হয়, যদি বিজোড় হয়, খেয়াল করো
তাহলে কি হবে? তাহলে সাইন হয়ে যাবে কস, আর কস হয়ে যাবে সাইন। ট্যান হয়ে যাবে কট, আর কট হয়ে যাবে ট্যান। কোসেক হয়ে যাবে সেক, আর সেক হয়ে যাবে কোসেক। তো সেই অনুযায়ী প্রথম শর্ত মতে এটা হয়ে যাচ্ছে কি? কট। কট পাই বাই 12। প্রথম শর্তটা আমাদের শেষ। দ্বিতীয় শর্ত মতে হচ্ছে চিহ্ন কি হবে? প্লাস চিহ্ন হবে নাকি মাইনাস চিহ্ন হবে? এটা করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যেটা কোন চতুর্ভাগে পড়ছে। তো আমরা তো জানি এরকম 4টা চতুর্ভাগ আছে। প্রথম চতুর্ভাগ হচ্ছে 90, মানে কি পাই বাই 2। তারপরেরটা হইতেছে গিয়ে পাই বাই 2 ইন্টু 2, তাই তো? এখন খেয়াল করো, এখানে আছে পাই বাই 2। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এটা কোন সাইন হবে? যদি একটা জিনিস চিন্তা করো যে 1 নাম্বার হচ্ছে গিয়ে এটার তো ট্যান কি হয়ে গেছে? কট হয়ে গেছে। এখন এই একটা সাইন এইদিকে গেল, তারপরে কি আছে? বিয়োগ। বিয়োগ মানে কি? আবার এখানে আসলো। এখানে কি সব ধনাত্মক, তাহলে কট কি হবে? পাই বাই 2। ওকে, এখন আবার কি আছে খেয়াল করো, 10। 10 এখানে আছে হচ্ছে গিয়ে কি? পাই বাই 2 প্লাস পাই বাই 12। এখানে পাই বাই 2 যেহেতু বেজোর, পাই বাই 2 ইন্টু 1 হচ্ছে কি পাই বাই 2, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে হলো গিয়ে কট পাই বাই 12। এখন প্লাস হবে না মাইনাস হবে এটা দেখার জন্য কি করতে হবে? খেয়াল করো, এই 1 আবার কি আছে? এখানে যোগ আছে, তার মানে এখানে আসতেছে। এখানে কি? এখানে শুধুমাত্র সাইন আর কোসেক হচ্ছে কি ধনাত্মক, আর বাকি সব কি ঋণাত্মক। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? মাইনাস কট এইটা। ওকে, এরপর এখানে কি আছে? 10 পাই মাইনাস পাই বাই 12। এই পাই মানে কি? পাই মানে হচ্ছে গিয়ে পাই বাই 2 ইন্টু 2, কাটাকাটি করলে পাই আসতেছে। তার মানে কি? এটা জোড় অবস্থা আছে। জোড় অবস্থা থাকা মানে কি? অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তার মানে 10 পাই বাই 12 হবে। এখন আমাদের দেখতে হবে এটা কি প্লাস হবে না মাইনাস হবে। সেক্ষেত্রে কি করতে হবে? খেয়াল করো, যেহেতু দুইটা, তার মানে একটা দুইটা এখানে আছে, এখানে যদি থাকে তারপরে কি আছে? মাইনাস পাই বাই 12, তার মানে এই ধাক্কাটাতে আসতেছে, মানে এই চতুর্ভাগে আসতেছে, দ্বিতীয় চতুর্ভাগে আসতেছে। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোসেকের জায়গা, অন্য কেউ থাকলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। ওকে, এখন খেয়াল করো, এখানে একটা মাইনাস কট পাই বাই 12 আছে, এখানে মাইনাস 10 পাই বাই 12 আছে। সুতরাং মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। সুতরাং এখানে সাইন নিয়ে আমাদের কোনো আর হেডেক নেই। এটাকে আমরা কি লিখতে পারি? 10 পাই বাই 12। কট মানে কি? কট মানে হচ্ছে 1/10। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে 1 ডিভাইডেড 10 পাই বাই 12 ইন্টু, এটাকে আবার আমরা কি লিখতে পারি? 10, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে একই জিনিস, যেহেতু কট আছে, কট মানে হচ্ছে গিয়ে 1/10, তাহলে লিখতে পারি 1/10 পাই বাই 12 ইন্টু, এখানে কি আছে? 10 পাই বাই 12। তাহলে 1/10 পাই বাই 12 আর এখানে ইন্টু 10 পাই বাই 12, এইটা এটা কাটা, এখানে এইটা আর এটা কাটা, তাহলে কত হচ্ছে? 1, যেটা কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজে কিন্তু আমরা খ নাম্বারটা করে ফেললাম। তো আমরা যদি 3টা বিষয় মনে রাখতে পারি,
1 নাম্বার বিষয় হচ্ছে এইভাবে আমাদের তৈরি করতে হবে, 2 নাম্বার হচ্ছে জোড় না বেজোড়, 3 নাম্বার হচ্ছে কোন চতুর্ভাগে পড়বে। এইটুকু যদি জানি তাহলে এই ধরনের অঙ্ক আমাদের জন্য খুবই সহজ। তাহলে চলো পরেরটা করি। আটের গ যদি আমরা দেখি যেখানে একই রকমই একটা জিনিস প্রমাণ করতে বলছে, তাহলে চলো শুরু করি। এটা একটু অন্য কালিতে করি, একটা অনেকক্ষণ ধরে লাল কলমে করছি, আজকে একটু অন্য কালি দিয়ে করি। বাম পক্ষ স্কোয়ার থাকলে আমার একটা সুবিধা আছে কি, যে চিহ্নের যদি পরিবর্তন হয় প্লাস হোক বা মাইনাস হোক, স্কোয়ার থাকলে কিন্তু আলটিমেটলি সেটা প্লাস হয়ে যাচ্ছে। সুতরাং যখনই আমরা স্কোয়ার দেখব তখন এই বিষয়টা আমাদের চিন্তা না করলেও হবে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে সাইন স্কোয়ার পাই বাই 7 যেমন আছে তেমনই যদি রাখি, খেয়াল করো সাইন স্কোয়ার পাই বাই 7 যোগ এইটুকু আমরা কি কাজ করতে পারি, এইটুকু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সাইন মূল উদ্দেশ্য কিন্তু আমাদেরকে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা এরকম তৈরি করতে হবে। তাহলে এখানে লিখলাম কি আমরা সাইন, এরপরে নিলাম হচ্ছে পাই বাই 2। খেয়াল করো এখানে আছে কি 5 পাই। এখন আমরা যদি এখানে এরকম একটা কাজ করি পাই বাই 7, খেয়াল করো 2 আর 7 এর লসাগু হচ্ছে 14, এইটুক মিলে গেল। 14কে 2 দ্বারা ভাগ করলে 7 আসতেছে, তার মানে এখানে আসতেছে 7 পাই। আর এখানে 14কে 7 দ্বারা ভাগ করলে আসতেছে 2 আর পাই গুণ করলে হচ্ছে গিয়ে মাইনাস এখানে 2 পাই। খেয়াল করো 7 পাইয়ের থেকে 2 পাই বাদ দিলে এই যে 5 পাই হচ্ছে। ওকে, এরপর হচ্ছে গিয়ে এখানে স্কোয়ার প্লাস, এরপর এটাকে আমরা কি করতে পারি, একই জিনিস সাইন, পুরোটাকে যদি একটু ব্লক করে দেই, তারপরে আমরা এখানে লিখতে পারি পাই প্লাস পাই বাই 7 হোল স্কোয়ার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে পুরো বিষয়টাকে একই রকমই রাখতে, মানে পাই বাই 7 ভাবে নিয়ে আসার জন্য। ওকে, প্লাস এটাকে আমরা কি করতে পারি, একই রকমই সাইন, তারপর আমরা কি লিখতে পারি পাই বাই 2। খেয়াল করো এখানে আছে 9, তার মানে এই জায়গাটা যদি 5 হয়, খেয়াল করো 7 পাই প্লাস 2 পাই হচ্ছে গিয়ে 5 পাই। তো এখানে যদি আমি যোগ দিই মানে প্লাস পাই বাই 7, এটা যদি করি তাহলে দেখো লসাগু করলে কত আসছে, 7 আর 2 এর লসাগু হচ্ছে 14, এখানে আসতেছে 7 পাই প্লাস আসতেছে হচ্ছে গিয়ে 2 পাই। 7 পাই আর 2 পাই যোগ করলে আসতেছে 9 পাই, আর নিচে হচ্ছে 14, আর এখানে হচ্ছে স্কোয়ার। ওকে, এটা যেমন আছে তেমনই থাকছে পাই বাই 7 প্লাস। এখন খেয়াল করো প্রথম শর্ত অনুযায়ী আমাদেরকে দেখতে হবে n ইকুয়ালস টু জোড় না বেজোড়। তো পাই বাই 2 সাথে কিছু নেই, তার মানে এটা হচ্ছে গিয়ে ইন্টু 1 হচ্ছে একটি বেজোড় সংখ্যা, এর মানে কি এটা চিহ্ন পরিবর্তন হবে, কি হবে কস, তাই তো কস হবে, কস পাই বাই 7। এখানে আমাদের আর যোগ বিয়োগের চিন্তা করে লাভ নাই, কারণ যদি বিয়োগও হতো স্কোয়ার করলে সেটা বিয়োগটা যোগ হয়ে যেত, তার মানে কস স্কোয়ার পাই বাই 7। ওকে, যোগ সাইন, এখানে আছে পাই, পাই মানে কি, পাই মানে হচ্ছে পাই বাই 2 ইন্টু 2, এখানে 2 আর 2 কাটাকাটি করলে শুধু পাই থাকছে, এর মানে কি এটা একটা জোড়, তাই তো জোড় যদি হয় তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। এখানে পাই বাই 7, আমাদের আর কিছু চিন্তা করার দরকার নাই, কারণ এটা কোন চতুর্ভাগে পড়ছে সেই অনুযায়ী আমাদের কিন্তু প্লাস মাইনাস সিদ্ধান্ত হয়। যেহেতু স্কোয়ার আছে সুতরাং যেই চতুর্ভাগেই পড়ুক না কেন, এটা যদি মাইনাসও হয় তো মাইনাসকে স্কোয়ার করলে আলটিমেটলি মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের এত কিছু আর দেখার প্রয়োজন নাই। যোগ সাইন, এখানে পাই বাই 2, পাই বাই 2 মানে কি, এখানে পাই বাই 2 এর সাথে একটা 1 গুণ আছে, এই কারণেই পাই বাই 2, সুতরাং এটা কি হয়ে যাচ্ছে কস। যেহেতু স্কোয়ার আছে সুতরাং আমাদের কোন চতুর্ভাগে পড়লে গুণ না ভাগ হবে, মানে কোন চিহ্ন হবে সেটা আমাদের নিয়ে ওরিট হওয়ার দরকার নেই, তার মানে কস স্কোয়ার পাই বাই 7।
এখন খেয়াল করো, এটাও π/7, এটাও π/7, এটাও π/7, এটাও π/7। তো আমরা জানি কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে sin স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7 ইকুয়ালস টু 1। সিমিলার sin স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7 ইকুয়ালস টু 1। এক আর এক যোগ করলে 2, সুতরাং ডান পক্ষ। তো আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজে আমরা অঙ্কটি করে ফেললাম। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। শুরু করতে যাচ্ছি 8-এর ঘ। 8-এর ঘ একই রকমই, আমাদেরকে কতগুলো বিষয় চিন্তা করতে হবে। একটু সাইডে লিখে রাখি। 1 নাম্বার চিন্তা করতে হবে আমাদেরকে π/2 ইন্টু n প্লাস মাইনাস থিটা বানাতে হবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে n সমান জোড় অথবা বেজোড়, সেই অনুযায়ী কি হবে, ত্রিকোণমিতির অনুপাতগুলো পরিবর্তন হবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে কোন চতুর্ভাগে কোনটি পড়বে। এই 3টা বিষয় যদি আমরা জানি তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ। জোড় বেজোড় থাকলে তো আমরা অবশ্যই মানে এই অনুপাতগুলো পরিবর্তন করব, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, এরকম। আর কোন চতুর্ভাগে সেটার উপর নির্ভর করতেছে চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে। তো যাই হোক, এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এই সমীকরণটি ইকুয়ালস টু 1। তাহলে আমরা এটা যদি লিখি বাম পক্ষ, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। একটা বুদ্ধি আমরা এখানে করতে পারি। 7কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে, 3 দোকানে 6, তার মানে 2 এর একটু বেশি আসতেছে। তাহলে আমরা এটাকে কিন্তু লিখতে পারি এইভাবে, খেয়াল করো যে 2π প্লাস π/3। খেয়াল করো 3 দোকানে 6, এখানে 6π প্লাস পাই হচ্ছে গিয়ে 7π। ওকে, এটাকে আমরা কি করতে পারি, কস। খেয়াল করো এখানেও একই জিনিস, যে 13কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 2 এর একটু বেশি আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 2π প্লাস π/6, তার মানে 6 দোকানে 12, 12 আর 1 13। বিয়োগ, বিয়োগে কি দাঁড়াচ্ছে এখানে খেয়াল করো, আমরা এটাকে একই জিনিস 5কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 1-এর বেশি বা 2 এর একটু কম, তাহলে কি লিখতে পারি আমরা, আমরা এখানে লিখতে পারি, খেয়াল করো, cos 2π মাইনাস π/3, তার মানে 3 দোকানে 6, 6 থেকে পাই বাদ দিলে 5π। ওকে, এরপরে আমরা এখানে কি লিখতে পারি, সাইনের ক্ষেত্রে সাইন 11কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 1-এর একটু বেশি হয় বা 2 এর একটু নিচে হয়। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি 2π, ওকে, বিয়োগ π/6, 6 দোকানে 12, 12 থেকে পাই বাদ দিলে 11। খুব সহজে আমরা কিন্তু করে ফেললাম। প্রথম কাজ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। আমাদের কি করতে হবে, π/2 আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন, এটাকে আমরা কি লিখতে পারি, π/2 ইন্টু 4। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 আসতেছে, 2 আর পাই হচ্ছে 2π, তাহলে প্লাস π/3। এটার মতন যদি বাকিগুলোকেও করি তাহলে লিখতে পারি cos π/2 ইন্টু 4 প্লাস π/6 মাইনাস cos π/2 ইন্টু 4 মাইনাস π/3 সাইন, এটাকে লিখতে পারি π/2 ইন্টু কি 4 মাইনাস π/6। এখন খেয়াল করো আমাদের দ্বিতীয় কাজ, যে জোড় না বেজোড়, এটা অবশ্যই জোড়। যদি জোড় হয় তাহলে কি চিহ্নের মানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন π/3। এই একটা জিনিস গেল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমরা যদি খেয়াল করি
cos পাই বাই 2 4 ইন্টু 4 প্লাস হচ্ছে পাই বাই 6। এখন আমরা যে কাজটা করতে পারি এটারও একই জিনিস, যে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। যদি অনুপাতের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে cos পাই বাই 6। এখন প্রশ্ন হচ্ছে এটা কি প্লাস হবে না মাইনাস হবে, এটা একটা দেখার বিষয়। আমরা যদি একটু আঁকার চেষ্টা করি কোন চতুর্ভাগে হবে এই হিসাবটা করার জন্য, তাহলে খেয়াল করো যেহেতু 4 তার মানে 1 2 3 4, তারপরে কি আছে যোগ পাই বাই 6 এখানে আছে, সেখান থেকে যোগ হয়েছে। আর এই যে চতুর্ভাগ মানে প্রথম চতুর্ভাগ এখানে সবাই কি পজিটিভ, যেহেতু পজিটিভ সুতরাং এখানে প্লাস সাইন, যেটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, গেল একটা। এরপরে আছে কি মাইনাস পাই বাই 2 ইন্টু 4, যেহেতু 4 আছে 4 একটি জোড় সংখ্যা থাকার কারণে কসের কোনো পরিবর্তন হচ্ছে না, পাই বাই 3। এখন এটা কি প্লাস হবে না মাইনাস হবে এটা একটা দেখার বিষয়। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে কস হচ্ছে গিয়ে 4টা ঘর বা 4টা সমকোণ পার হচ্ছে, তাহলে 1 2 3 4 এই জায়গাতে আছে। এখন খেয়াল করো মাইনাস পাই বাই 3 আছে, তার মানে মাইনাসটা হচ্ছে এইখানে, একটু যেহেতু মাইনাস হয়েছে এখানে কি কস আর সেকের জন্য পজিটিভ, সেক্ষেত্রে যেখানে যা আছে তাই হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে সাইন পাই বাই 2 ইন্টু 4 মাইনাস পাই বাই 6। এটা যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেহেতু জোড় আছে তার মানে অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে পাই বাই 6। এখন আমাদেরকে যেটা করতে হবে সাইন কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমাদের দেখার বিষয়। 4টা যেহেতু তার মানে 1 2 3 4, কিন্তু এখানে কি আছে বিয়োগ পাই বাই 6, তার মানে এদিকে চলে আসছে, এদিকে হলো কি কস আর সেকের জন্য ধনাত্মক আর বাকিটার জন্য ঋণাত্মক, তার মানে এখানে কি হবে মাইনাস। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি সাইন পাই বাই 3 কস পাই বাই 6, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কস পাই বাই 3 সাইন পাই বাই 6। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে যে পাই বাই 3, পাই মানে কি, পাই আমরা জানি 180 ডিগ্রি, তাহলে ডিভাইডেড 3 মানে কি 180কে যদি 3 করি ডিভাইড তাহলে হচ্ছে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 ইন্টু কস পাই বাই 6, পাই বাই 6 মানে কি পাই বাই 6 মানে হচ্ছে 180 ডিভাইডেড হচ্ছে 6 মানে হচ্ছে 30 কস 30 ডিগ্রির মান কত, ওই একই √3/2 যোগ কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত 1/2 ইন্টু সাইন পাই বাই 6, পাই মানে হচ্ছে 180কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে 30, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এইটাকে যদি করি তাহলে 2 আর 2 গুণ করলে 4 আর √3 আর √3 গুণ করলে শুধু 3 প্লাস 2 আর 2 গুণ করলে 4 আর 1 আর 1 গুণ করলে 1, যদি লসাগু করি তাহলে 4 3 যোগ 1 সমান হচ্ছে 4 যোগ 4 ডিভাইডেড 4 1 ডিভাইডেড কাটাকাটি করলে 1 আসতেছে, তার মানে হচ্ছে 1। এটা হচ্ছে কি ডান পক্ষ। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। ও নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, জাস্ট ঘ নম্বর অঙ্কটা যারা আমরা পারবো, ও নম্বর অঙ্কটা মোটামুটি একই রকমই কাজ করতে হচ্ছে। চলো আমরা অঙ্কটা করি। একই জিনিস আমাদেরকে বানাতে হবে একটা ফরম্যাট, সেটা হচ্ছে গিয়ে পাই বাই 2 ইন্টু এন প্লাস মাইনাস থেটা, এটা হচ্ছে 1 নম্বর। তো সেই অনুযায়ী যদি করতে চাই 13কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসছে 4, তার মানে কি 4-এর একটু বেশি, তাহলে আমরা কি লিখতে পারি সাইন 4 পাই প্লাস পাই বাই
3, যেখানে 3 4 12, 12 পাই প্লাস পাই হচ্ছে গিয়ে 13 পাই। ওকে, এরপর হচ্ছে কস, এখানে আমরা কি করতে পারি 13 পাই বাই 6, 13কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 2 এর একটু বেশি আসতেছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 পাই প্লাস পাই বাই 6, 6 দোকানে 12, 12 পাই প্লাস পাই হচ্ছে গিয়ে 13 পাই বাই 6 মাইনাস, আচ্ছা মাইনাস হচ্ছে গিয়ে কি এখানে সাইন, খেয়াল করো 11/6, 11/6কে যদি আমরা ডিভাইডেড করি একের অনেক বেশি হবে বাট 2 এর একটু কম হবে, তাহলে আমরা লিখতে পারি 2 পাই মাইনাস কি পাই বাই 6, তার মানে 6 দোকানে 12, 12 পাইয়ের থেকে 1 পাই বাদ দিলে 11 পাই। ওকে, আর এটাকে এখানে একটা জিনিস করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে কি আমরা জানি cos মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে cos থেটা। যেহেতু এটা আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি cos পাই বাই 3 যা আছে তাই। ওকে ওকে, এখন এটাকে আমরা আরেকটু ক্লারিফাই করব, সেটা কিভাবে সাইন, যেহেতু আমাদেরকে পাই বাই 2 ধরনের নিতে হবে, তাহলে পাই বাই 2 ইন্টু যদি আমরা 8 দিই তাহলে কি দাঁড়াচ্ছে 8 থেকে 2 যদি ডিভাইড করি তাহলে 4 আসতেছে, তার মানে 4 পাই। এটা নিয়ে আমাদের কিন্তু কোনো প্রশ্ন নেই, এখানে আসতেছে পাই বাই 3 কস, এটাকে লিখতে পারতেছি কি আমরা পাই বাই 2 ইন্টু 4 যোগ পাই বাই 6, এটাকে আমরা কি লিখতে পারি সাইন পাই বাই 2 ইন্টু 4 মাইনাস পাই বাই 6, আর এটাকে আমরা কি করতে পারি কস, খেয়াল করো 5কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 5কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে হলো 1-এর একটু বেশি বা 2 একদম কম, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 পাই মাইনাস পাই বাই 3, তার মানে 3 দোকানে 6, 6 পাই থেকে 1 পাই বাদ দিলে 5 পাই আসতেছে। ওকে, এখন আমরা কাজ করতে পারি, এইটাকে আমরা তো এই পাই বাই 2 স্টাইলে নিতে হবে, তো এই লাইনটাকে আমরা আবার লিখি কারণ একসাথে পুরোটা আমরা পরিবর্তন করবো, তাহলে পাই বাই 2 ইন্টু 8 প্লাস পাই বাই 3 কস পাই বাই 2 ইন্টু 4 প্লাস পাই বাই 6 মাইনাস সাইন পাই বাই 2 ইন্টু 4 মাইনাস পাই বাই 6, তারপরে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি কস, এটাকে লিখতে পারি হচ্ছে কি পাই বাই 2 ইন্টু 4 মাইনাস পাই বাই 3। ওকে, কারণ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 আসতেছে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে জোড় না বিজোড়ের ব্যাপারটা, যেহেতু এইটা একটি জোড় সুতরাং সাইনের অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইন পাই বাই 3 এটা ঠিক আছে। এখন এটা কি প্লাস হবে না মাইনাস হবে এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু চিত্র দেখতে হবে যে 8 কি এখানে 1 2 3 তারপরে 4 5 6 7 8 এখানে থামছে, তারপরে গেছে কি একটা প্লাস আছে, প্লাস আসা মানে কি এই ধাপে চলে আসা প্রথম, এখানে কি সব কিছুই পজিটিভ, তার মানে এটা একটা পজিটিভ। তারপরে কি আছে কস, কস যেহেতু 4 একটি জোড় সংখ্যা সুতরাং কস যা আছে তাই থাকতেছে পাই বাই 6। এখন এটা কি কি বলো এটা কি প্লাস হবে না মাইনাস হবে এটা দেখার জন্য কি করব, যেহেতু 4টা চতুর্ভাগ ক্রস করবে 1 2 3 4 এখানে আছে, তারপরে কি আছে প্লাস পাই বাই 6, যেহেতু প্লাস আছে সুতরাং এটা এখানে আসতেছে, এখানে সবই ধনাত্মক তার মানে যা আছে তাই। ওকে, এরপর হচ্ছে মাইনাস, যেহেতু সাইন পাই বাই 2 ইন্টু 4 একটি জোড় সংখ্যা তার মানে সাইন যা আছে তাই হচ্ছে সাইন, এখানে হচ্ছে পাই বাই 6। এখন দেখার বিষয় সাইন কি প্লাস হবে না মাইনাস হবে, আমরা যদি খেয়াল করি যেহেতু 4টা চতুর্ভাগ 1 2 3 4 কিন্তু এখানে কি আছে মাইনাস পাই বাই 6, তার মানে কি এখানে চলে আসছে, এখানে কি এখানে কস আর সেক হচ্ছে
ধনাত্মক, আর বাকি সবাই কি ঋণাত্মক, তার মানে এটা কি হবে ঋণাত্মক হবে এই। এরপরে কি আছে এখানে, এখানে আছে কস, যেহেতু এখানে 4 আছে, 4 একটি জোড় সংখ্যা, জোড়ের কারণে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তার মানে কস হচ্ছে π/3। আচ্ছা, একটু দেখার বিষয় যে এটা কি জোড় হবে না, মানে প্লাস হবে না মাইনাস হবে। যেহেতু চারটা হলে কি করতে হবে 1 2 3 4, ওকে। যেহেতু মাইনাস আছে তার মানে এখানে চলে আসবে। চতুর্ভাগে হচ্ছে কি কস প্লাস সাইন, তার মানে যা আছে তাই ঠিক আছে। এখানে তাহলে আমরা কি লিখতে পারি সাইন π/3 কস π/6, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে সাইন π/6, আর এখানে হচ্ছে প্লাস ইন্টু কস π/3। একটু এই জিনিসটাকে যদি আমরা একটু মুছে ফেলি, এখন যদি আমরা হিসাবটা করি, খেয়াল করো সাইন π/3 মানে কি 180কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসছে 60, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2 ইন্টু কস π/6 মানে কি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান কি একই √3/2 প্লাস সাইন π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, আর কস 180কে 3 দ্বারা ভাগ করলে আসতেছে 60, কস 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/2। তাহলে কি দাঁড়াচ্ছে এখানেও 4, √3 আর √3 গুণ করলে শুধু 3 প্লাস 1/4, তার মানে লসাগু করলে 4, 3 যোগ 1 তার মানে 4/4, কাটাকাটি করলে 1 হচ্ছে 1। এটা হচ্ছে ডান পক্ষ। খুব সহজে আমরা অঙ্কটি করে ফেললাম, খুবই সহজ। এই অঙ্কগুলো আসলে মানে বেসিক লেভেলের অঙ্ক, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো 8-এর 5টি অঙ্ক আমরা করে ফেললাম, আরেকটি অঙ্ক আছে, তাহলে চলো এই অঙ্কটা আমরা করে ফেলি। 4 নম্বরটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে tan θ = 3/4 এবং sin θ-র মান যাই হোক না কেন এটা একটা ঋণাত্মক, তাহলে প্রমাণ করতে হবে sin θ প্লাস cos θ ডিভাইডেড sec θ প্লাস tan θ = 14/5। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, sin θ-র মান হচ্ছে ঋণাত্মক। এখন একটা কাজ করি, যেহেতু আমাদের sin cos sec প্লাস tan এই পুরোটা মিলে আসতেছে হচ্ছে 14/5, tan এর মান তো আমরা পেয়ে গেলাম, যেখানে দেওয়া আছে 3/4, আর তাহলে বাকি মানগুলো আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে পারি? আমাদেরকে যেই কাজটা করতে হবে আমরা দুইভাবে বের করতে পারি। এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি এটা যেহেতু দেয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি sin θ ডিভাইডেড cos θ = 3/4। তারপরে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি 4 sin θ = 3 cos θ। তারপর আমরা এটাকে কি করতে পারি বর্গ করতে পারি, তাহলে বর্গ যদি করি তাহলে আসতেছে 16 sin স্কয়ার θ = 9 cos স্কয়ার θ। এটাকে আমরা লিখতে পারি উভয় পক্ষ বর্গ করে। তাহলে এখন খেয়াল করো, এটাকে আমরা কি লিখতে পারি sin স্কয়ার θ = 9 sin স্কয়ার θ মানে কি, sin স্কয়ার θ মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস cos স্কয়ার θ মানে কি, cos স্কয়ার θ মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার θ। যেহেতু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1, আলটিমেটলি এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে sin স্কয়ার = 1 মাইনাস cos স্কয়ার θ হচ্ছে। এখানে কি লিখতে পারি sin স্কয়ার θ = 9 মাইনাস 9 sin স্কয়ার θ। আমরা যদি 9 স্কয়ার থিটাকে পক্ষান্তর করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে sin স্কয়ার θ 16 sin স্কয়ার θ প্লাস 9 sin স্কয়ার θ = হচ্ছে 9, বা আমরা এটাকে কত লিখতে পারি 25 sin স্কয়ার θ = 9।
বা আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/25, বা এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার তো হবে না, তখন সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 9কে বর্গমূল করলে আসতেছে 3, আর 25কে বর্গমূল করলে আসতেছে 5, উভয় পক্ষ বর্গমূল করে। এখন একটা কথা খেয়াল করো, যেখানে লেখা আছে সাইন থিটা হচ্ছে ঋণাত্মক, সুতরাং এখানে আমরা লিখতে পারি সুতরাং ওকে, যেহেতু এখানে জায়গা খুবই কম আমরা এই জায়গায় এখানে লিখতে পারি, আমরা লিখতে পারি সুতরাং তো হবে এইভাবে, একটু সুতরাং আর যেহেতু সাথে মিলিয়ে ফেলছি, সুতরাং ওকে। এখন সাইন থিটা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু -3/5, এভাবে লিখতে পারি যেহেতু সাইন থিটা কি ঋণাত্মক। ওকে, সাইন থিটা আমরা ঋণাত্মকটা পেয়ে গেলাম, এটা নিয়ে আমাদের কোনো, এখন তাহলে আমাদের ট্যান থিটার মান আসলো, সাইন থিটার মান আসলো। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের তো আরও কিছু মানের প্রয়োজন, সেটা কিভাবে কি করতে পারি, আবার যদি আমরা লিখি আবার ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 বা সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইকুয়ালস টু 3/4, এটাকে যদি আমরা একটু আর্গুন করি তাহলে কি দাঁড়াচ্ছে কস থিটা 4, আর এখানে হচ্ছে 3 সাইন থিটা। এখন কস থিটাকে যদি আমরা এইভাবে রাখি, আর এখানে 3/4 ইন্টু সাইন থিটা আমরা একটু কত পাইলাম -3/5, এটাকে তাহলে আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কত, এখানে কস থিটা কত আসতেছে, এখানে একটা ভুল হয়েছে একটু বলে রাখি, একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো কস থিটার 3 গুণ করলে আসতেছে 3 কস থিটা, আর সাইন থিটার গুণ হলো 4, এর মানে হচ্ছে দেখছো টুকটাক ভুল কিন্তু হয়ে যায়, আসলে অঙ্ক করতে গেলে একটু মনোযোগের প্রয়োজন হয়। তাহলে সাইন থিটা আর 4 আর গুণ করলে 4 সাইন থিটা, আর কস থিটার সাথে গুণ করলে আসছে 3 সাইন কস থিটা, তাহলে কস থিটা আর এখানে আসতেছে 4/3 ইন্টু সাইন থিটা একটু আমরা কত পাইলাম -3/5, এই 3 আর 3 কাটা, তার মানে কি কস থিটা হচ্ছে গিয়ে -4/5, এটা যদি হয়। এখন সুতরাং সেক থিটা কি, সেক থিটা হলো গিয়ে জাস্ট কস থিটার উল্টাটা, সেক থিটা হলো গিয়ে -5/4। ওকে, এটা নিয়ে তো আমাদের আর কোনো ডাউট নাই। তাহলে আমরা এখন বাম পক্ষে লিখতে পারি বাম পক্ষ, সেটা আমরা কি লিখতে পারি, এখানে কি আছে সাইন থিটা যোগ কস থিটা ডিভাইডেড হচ্ছে গিয়ে সেক থিটা যোগ হচ্ছে ট্যান থিটা। এটাকে যদি আমরা একটু এখানে লিখি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে কি -3/5 যোগ তো আর থাকছে না, যেহেতু কস থিটার মান হলো মাইনাস, তার মানে -4/5। সেক থিটা কত, সেক থিটার মান হচ্ছে কি -5/4, আর ট্যান থিটা কত +3/4। এখন খেয়াল করো এখানে লসাগু আসতেছে 5, তার মানে এখানে আসতেছে -3 আর -4, তার মানে এখানে আসতেছে কত -3 -4 লসাগু করলে, আর নিচে আসতেছে কত -5 + 3 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে এখানে কত আসতেছে -7 ডিভাইডেড হচ্ছে 5, আর এখানে আসতেছে -2 ডিভাইডেড হচ্ছে 4।
তাহলে আমরা কি করতে পারি, -7/5 ইন্টু এই 4টা উল্টে গেল 4, আর নিচে চলে আসলে হচ্ছে -2। তাহলে এই মাইনাস মাইনাস কাটা, 2 আর 4 2 দোকানে 4, তাহলে 7 দোকানে 14, 7 দোকানে 14 ডিভাইডেড হচ্ছে 5। খুব সহজে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। এই ধরনের ছোটোখাটো ক্যালকুলেশন আমার মনে হয় না যে একজন নবম দশম শ্রেণীর জন্য, উচ্চতর গণিতের স্টুডেন্টের জন্য যে ক্যালকুলেশনগুলো হাতে কলমে দেখিয়ে দিতে হবে। উচ্চতর গণিত যারা করবে তাদের স্বাভাবিকভাবে একটু বেসিক নলেজ স্ট্রং থাকতে হবে। তো মূল বিষয় হচ্ছে কি, এই ত্রিকোণমিতি এই অনুশীলনীটাতে আমাদের কয়েকটা জিনিস বের করতে হবে। 1 নম্বর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে π/2 ইন্টু n, এই ধরনটা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে জোড় না বেজোড়। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে আমাদেরকে কোন চতুর্ভাগে পড়বে সেই অনুযায়ী প্লাস মাইনাস হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে পরবর্তী কোনো একটা লেকচারে আমরা 9 নম্বর অঙ্কটা শুরু করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।